নমস্কার। আজ আমরা হরিহরপাড়া নিয়ে কথা বলবো। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি বিধানসভা কেন্দ্র। কিন্তু না, এটা কোনো রাজনৈতিক হারজিতের বিশ্লেষণ নয়। আমরা এখানে ডেটা আর পরিসংখ্যানের মধ্যে দিয়ে এটা বোঝার চেষ্টা করব যে মানুষ আর তাদের নির্বাচিত সরকারের মধ্যে সম্পর্কটা আসলে কেমন, তাদের মধ্যেকার যে অলিখিত চুক্তি সেটাকে আমরা খুঁজে দেখব। তো আমাদের এই আলোচনাটা এগোবে মোট ৬টা ধাপে। আমরা দেখব একজন স্ট্র্যাটেজিস্টের উদ্দেশ্য কী, হরিহরপাড়ার মাটির নারীর স্পন্দনটা কেমন, সেখানকার ডেটা কি বলছে, আর মানুষ যে রায়টা দিয়েছে তার পেছনের কারণগুলো কি কি। এরপর আমরা আশেপাশের রাজ্য থেকে কিছু শিক্ষা নেব, আর সবশেষে একটা সমাধানের রূপরেখা বা ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, আমাদের মূল ভাবনাটা খুব স্পষ্ট। নির্বাচন জেতাটাই কিন্তু শেষ কথা না, বরং ওখানেই আসল কাজটা শুরু হয়। আসল চ্যালেঞ্জটা হলো মানুষ যে রায়টা দেয়, যেটাকে আমরা ম্যান্ডেট বলি, সেটাকে সম্মান করা, আর সেই ম্যান্ডেটকে ভিত্তি করে একটা কার্যকরী শাসন ব্যবস্থা গড়ে তোলা। এই যে আপনারা দেখছেন, এটাই হরিহরপাড়া, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটা বিধানসভা কেন্দ্র। আমাদের আজকের পুরো আলোচনাটা এই অঞ্চলটাকেই ঘিরেই, একটা জায়গা যার মাটির পরতে পরতে অনেক না বলা গল্প লুকিয়ে আছে। আমাদের মূল মন্ত্রটাই হল ইলেকশন মানেই গভর্নেন্সের জন্য ডেটা ইঞ্জিনিয়ারিং। এর মানে কি? এর মানে হলো ডেটা শুধু ভোটের সময় ভোটারকে টার্গেট করার জন্য নয়, একদমই নয়, বরং ডেটা হলো একটা যন্ত্র যা দিয়ে বোঝা যায় মানুষের আসল প্রয়োজনটা কি, তাদের কষ্টটা কোথায়, আর সেই অনুযায়ী একটা ভালো শাসন ব্যবস্থা ডিজাইন করা যায়। আচ্ছা, অনেক তো বড় বড় কথা হলো। এবার চলুন একদম মাটির কাছাকাছি যাওয়া যাক। হরিহরপাড়ার বাস্তব ছবিটা একবার দেখি। সেখানকার মানুষ, তাদের রোজকার জীবন, তাদের লড়াই, এক কথায় ওখানকার মাটির গল্পটা শোনার চেষ্টা করি। হরিহরপাড়াকে বুঝতে হলে আগে তার জনসংখ্যার গঠনটা দেখতে হবে। প্রথমত, এটা ১০০% একটা গ্রামীণ এলাকা, কোনো শহর নেই। আর দ্বিতীয়ত, এখানকার ৮০%-এর বেশি মানুষ মুসলিম। এই দুটো তথ্যই কিন্তু এখানকার সমাজ আর রাজনীতির গতিপথ ঠিক করে দেয়। এখানে দেখুন ৪৪.৬%, মানে প্রায় অর্ধেক কর্মজীবী মানুষই হলেন ক্ষেত মজুর। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা জীবনযাত্রার ছবি। এখানকার অর্থনীতিটা যে কতটা কৃষি নির্ভর তা এখান থেকেই স্পষ্ট। আর এর মানে এটাও যে এখানকার মানুষের ভাগ্যটা নির্ভর করে আছে মাটি আর আবহাওয়ার উপর। একটু এদিক ওদিক হলেই কিন্তু বিপদ। এবার পরিকাঠামোর দিকে তাকাই। গ্রামের মাত্র ৪২% পাকা রাস্তা আছে। ভাবুন একবার, মানে অর্ধেকেরও বেশি গ্রামের মানুষ আজও কাঁচা রাস্তার ওপর নির্ভরশীল। একজন কৃষক তার ফসল ফলালেন, কিন্তু বাজারে নিয়ে যাওয়ার রাস্তাটাই ঠিক নেই। একটা বড় বৃষ্টি মানেই তার সব পরিশ্রম জলে গেল। পরিস্থিতিটা আরও গুরুতর যখন আমরা আর্থিক পরিকাঠামোর কথা বলি। মাত্র ১৩% গ্রামে ব্যাংক আছে। এর মানেটা কি? এর মানে হলো বেশিরভাগ মানুষের কাছে সরকারি প্রকল্পের টাকা ঠিকমতো পৌঁছায় না। হঠাৎ দরকার পড়লে ঋণ পাওয়ার কোনো উপায় নেই, জমানোরও কোনো ব্যবস্থা নেই। প্রত্যেকটা পরিবারের জন্য এটা একটা বিরাট সমস্যা। আর শিক্ষা, সাক্ষরতার হার দেখুন ৬৯.২%। এটা রাজ্যের গড় হারের থেকেও কম। এর প্রভাবটা সবচেয়ে বেশি পড়ছে নতুন প্রজন্মের ওপর। পড়াশোনাতেই যদি ঘাটতি থেকে যায়, তাহলে ভালো চাকরি বা উন্নত ভবিষ্যতের স্বপ্নটা তো সেখানেই শেষ হয়ে যায়। তো আমরা এলাকার আর্থসামাজিক অবস্থাটা তো দেখলাম। এবার চলুন রাজনীতির কঠিন সংখ্যাগুলোর দিকে তাকানো যাক। নির্বাচনী ফলাফল আর মূল প্রতিদ্বন্দ্বীরা কি বলছেন। মানুষ যে রায়টা দিয়েছেন সেটাকে একটু কাটাছেড়া করে দেখি। এখানেই একটা অদ্ভুত জিনিস চোখে পড়ছে। একদিকে এলাকায় এত সমস্যা, রাস্তা নেই, ব্যাংক নেই, চাকরি নেই, আর অন্যদিকে যিনি বর্তমানে বিধায়ক, তার জয়ের ব্যবধান ২০১৬ থেকে ২০২১-এ দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। তার মানে এত সমস্যা থাকা সত্ত্বেও তার জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে। আর দেখুন, প্রায় ৮৭% ভোট পড়েছে। মানে মানুষ কিন্তু ভোট দিতে চায়, তারা ব্যবস্থার অংশ হতে চায়। এখন যিনি বিধায়ক আছেন, নিয়ামত শেখ, তার শক্তি আর দুর্বলতা দুটোই যদি আমরা দেখি, তাহলে কি দেখতে পাই? শক্তির দিক থেকে তিনি পরপর দুবার জিতেছেন, জয়ের ব্যবধান বাড়ছে, রাজ্যের শাসক দলের সমর্থন আছে, আর নিজের সম্প্রদায়ের মধ্যে তার প্রভাবও যথেষ্ট। কিন্তু দুর্বলতার দিকটাও দেখুন। এত বছর ক্ষমতায় থাকার পরও পরিকাঠামোর ঘাটতিগুলো রয়েই গেছে, আর এটাই কিন্তু একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি করতে পারে। এবার যদি আমরা প্রধান দুই প্রার্থীর দিকে তাকাই, একদিকে বর্তমান বিধায়ক নিয়ামত শেখ আর অন্যদিকে প্রধান চ্যালেঞ্জার আলমগীর মীর।
আলমগীর মীরের এলাকায় ভালো প্রভাব আছে, কিন্তু তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা অর্থাৎ খুনের মতো গুরুতর মামলা রয়েছে। এই অবস্থায় একজন ভোটারের জন্য সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু বেশ কঠিন হয়ে দাঁড়ায়। এতক্ষণ তো আমরা ডেটা আর নেতাদের কথা বললাম, এবার চলুন সরাসরি মানুষের কথা শুনি। ভোটারদের মনে হতাশাটা কোথায়, কোন কোন বিষয়গুলো তাদের সবচেয়ে বেশি ভোগাচ্ছে? কারণ দিন শেষে গণতন্ত্রে তো মানুষের কথাই শেষ কথা। মানুষের অভিযোগের তালিকায় ১ নম্বরেই আছে রাস্তাঘাটের সমস্যা। দেখুন, এটা শুধু একটা রাস্তা খারাপের ব্যাপার নয়, এটা মানে হলো হঠাৎ অসুস্থ হলে সময় মতো হাসপাতালে পৌঁছানোর অনিশ্চয়তা। এটা মানে হলো ছেলেমেয়েরা সহজে স্কুলে যেতে পারে না। আর কৃষকের জন্য তো এটা জীবন মরণের প্রশ্ন। এই একটা সমস্যা তাদের জীবনটাকে যেন আটকে রেখেছে। দ্বিতীয় বড় অভিযোগটা হল ব্যাংকিং পরিষেবা নিয়ে। গ্রামে ব্যাংক না থাকা মানে শুধু টাকার লেনদেন করতে না পারা নয়, এর মানে হল সরকারের দেওয়া পেনশনের টাকা বা অন্য কোনো প্রকল্পের সুবিধা পেতে হয়রানি। হঠাৎ বিপদে পড়লে ১ টাকাও ঋণ পাওয়ার উপায় নেই। এটা মানুষের অর্থনৈতিক সুরক্ষাকে তো বটেই, তাদের আত্মসম্মানকেও আঘাত করে। আর ৩ নম্বর, আর হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাটা হলো কাজের অভাব। যেহেতু সবকিছুই কৃষির উপর নির্ভরশীল, তাই বছরের বেশিরভাগ সময়ই অনেক মানুষের হাতে কোনো কাজ থাকে না। বিশেষ করে তরুণদের অবস্থা খুব খারাপ। পড়াশোনা করেও তারা কোনো চাকরি পাচ্ছে না, যা তাদের মধ্যে তীব্র হতাশা তৈরি করছে। আর এখানে একটা জরুরি কথা বলার আছে। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় পাবলিক ডিসকোর্স বা আওয়ামী আলোচনাকে সবসময় দায়িত্বশীল হতে হয়। প্রত্যেকটা নাগরিকের যে উদ্বেগ, তাদের যে আকাঙ্ক্ষা, তাকে সম্মান জানাতে হবে। এই যে আমরা এত অভিযোগের কথা শুনছি, এগুলো শুধু ডেটা পয়েন্ট নয়, এগুলো মানুষের সম্মানের সঙ্গে, তাদের বেঁচে থাকার অধিকারের সঙ্গে জড়িত। আচ্ছা, হরিহরপাড়া ছবিটা তো আমরা দেখলাম। এবার চলুন একটু বাইরে তাকায়। পাশের রাজ্য আসাম বা ত্রিপুরাতে সম্প্রতি যে নির্বাচনগুলো হয়েছে, সেখান থেকে আমরা কি শিখতে পারি? কারণ রাজনীতি তো আর বিচ্ছিন্নভাবে চলে না। দেখুন, আসাম আর ত্রিপুরা থেকে কয়েকটা খুব ইন্টারেস্টিং জিনিস শেখার আছে। যেমন নাগরিকত্ব বা সুরক্ষার মতো বড় ইস্যুগুলো দিয়ে চিরাচরিত ভোট ব্যাংকে ফাটল ধরানো যায়। আবার যেখানে মিডিয়া পৌঁছায় না, সেখানে ছোট ছোট মিটিং মিছিল করে মানুষের বিশ্বাস জেতা যায়। বড় নেতাদের আনাগোনা কর্মীদের মধ্যে জোশ তৈরি করে। আর সবচেয়ে বড় কথা হলো, কেন্দ্রের কল্যাণমূলক প্রকল্পগুলো যদি সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে স্থানীয় স্তরের অনেক সমীকরণই বদলে যেতে পারে। তো এতক্ষণ আমরা সমস্যাগুলো বিশ্লেষণ করলাম, এবার সমাধানের দিকে যাওয়ার পালা। ডেটার উপর ভিত্তি করে এই এলাকার জন্য একটা সুস্পষ্ট উন্নয়নের পরিকল্পনা বা ব্লুপ্রিন্ট কেমন হতে পারে? চলুন একটা নতুন সামাজিক চুক্তির প্রস্তাব দেখা যাক। কিন্তু এই ব্লুপ্রিন্টটা দেখানোর আগে আরও একটা গুরুত্বপূর্ণ নীতির কথা মনে করিয়ে দেওয়া দরকার। সেটা হলো ইনফর্মড কনসেন্ট বা জ্ঞাত সম্মতি। ভারতের নতুন ডেটা সুরক্ষা আইন অনুযায়ী মানুষের ডেটা ব্যবহার করে কোনো পরিকল্পনা করার আগে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছ হতে হবে এবং মানুষের সম্মতি আর বিশ্বাস অর্জন করতে হবে। বিশ্বাস ছাড়া কোনো শাসনই টিকতে পারে না। তো কোনো একজন চ্যালেঞ্জারের জন্য স্ট্র্যাটেজিটা কেমন হতে পারে? এখানে একটা 4 দফা কাঠামোর কথা ভাবা যেতে পারে। ১. পরিচয় আর সংস্কৃতির উপর জোর দিয়ে নিজের সমর্থকদের এককাট্টা করা। ২. পরিকাঠামো আর চাকরির প্রতিশ্রুতি দিয়ে উন্নয়নের কথা বলা। ৩. সরকারি সুযোগ সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া। আর ৪. আইন শৃঙ্খলা আর সুরক্ষার একটা ছবি তুলে ধরা। এই 4টে স্তম্ভের মধ্যে একটা ভারসাম্য আনাই আসল খেলা। আর এই হলো আমাদের আলোচনার আসল জায়গা। একটা ডেভেলপমেন্ট প্লেজ শিট, একটা 3 বছরের ভিশন। এখানে দেখুন কোন খাতে কত টাকা বিনিয়োগ করা হবে আর তার বদলে রিটার্ন বা সুফল কি পাওয়া যাবে তার একটা পরিষ্কার হিসেব দেওয়া আছে। যেমন গ্রামীণ রাস্তায় 50 কোটি, স্বাস্থ্য খাতে 40 কোটি। এটা কোনো হাওয়াই কথা নয়, এটা একটা স্বচ্ছ বিনিয়োগের প্রস্তাব, একটা অ্যাকাউন্টেবিলিটির দলিল। এই 50 কোটি টাকার অঙ্কটা আমি আবার বলতে চাই, গ্রামীণ রাস্তার জন্য। এটাই এই প্ল্যানের সবচেয়ে বড় বিনিয়োগ। কেন? কারণ এটাই মানুষের 1 নম্বর সমস্যা ছিল। এর থেকেই বোঝা যায় যে এই পরিকল্পনাটা সরাসরি মানুষের মূল সমস্যার উপর আঘাত করতে চায়। যেখান থেকে রোগের শুরু, চিকিৎসাটাও সেখান থেকেই শুরু হওয়া উচিত। শেষ করার আগে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই। তথ্য আর ডেটার উপর ভিত্তি করে যে শাসন, তা কি সত্যি মানুষের জীবনে কোনো পরিবর্তন আনতে পারে? জবাবদিহিতা আর স্বচ্ছতাকে সামনে রেখে কি একটা নতুন ধারার রাজনীতির জন্ম দেওয়া সম্ভব? এই উত্তরটা কিন্তু আমাদের সবাইকে মিলে খুঁজতে হবে।